খেয়া শুনেছে, তবে শুনেই বা কি, এসবে তো তার ভবিষ্যৎ বদলে যাবে না। তার ছোট্ট হৃদয়টা ক্ষতবিক্ষত হয়। এই যে গতকাল রাতের আগ পর্যন্ত তার ছোট্ট মনে কত আশা, অনুভূতি, দু চোখ ভরা কত রঙিন স্বপ্ন ছিল, সেসবের কোথাও আর সে নিজের অস্তিত্ব খুঁজে পায় না। প্রণয় উঠিয়ে নিজের ঘরে চলে গেল। রাত হতেই সকলের খাবার খেয়ে ঘুমোতে চলে গেল। খেয়া নিজের ঘরে এসেছে। বাড়ির সবচেয়ে প্রাণচঞ্চল হাসি খুশি মেয়েটির মুখ আজ মলিন, ঠোঁটের সেই স্নিগ্ধ হাসি আজ বিলীন হয়ে গেছে। তার হরিণ চঞ্চল চোখের দৃষ্টি আজ উদাসীন, করুণ, অসহায়। তার শত স্বপ্ন আর অনুভূতি জড়ানো হৃদয় আজ শূন্যতার হাহাকারে পূর্ণ। সে তো প্রণয় ভাইকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল। তার কিশোরী মন কবে কখন প্রণয়কে ভালোবেসে ফেলেছে তা তার অজানা। তবে বড় হয়ে সে বোঝে যে তার প্রণয় ভাইকে পাওয়ার ভাগ্য তার নেই। সে বড় হতে হতে বহু কষ্টে নিজেকে বারবার বুঝিয়েছে, সান্ত্বনা দিয়েছে যে সে প্রণয় ভাইকে আজীবন ভালোবেসে যাবে। সে প্রণয় ভাইয়ের তার হলেও বা না হলেও সেখানে সে পাওয়া না পাওয়ার সমীকরণ রাখবে না, তবুও হৃদয় মানেনি। যতবারই ভাবে প্রণয় ভাই অন্য কারো হবে, তখনই তার হৃদয় ভেঙে চুরে একাকার হয়ে যায়। সে জানত প্রণয় ভাই ওই দূর আকাশের প্রজ্জ্বল নক্ষত্র, যা শুধুই দেখা যায় কিন্তু যা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু খেয়া আজ বুঝতে পারে যে মনকে ভাবানো যতটা সহজ, মনকে মানানো তার চেয়ে কঠিন। সে তো জানতো প্রণয় ভাই কোনোদিন তার হবে না, তাকে ধরা ছোঁয়া পাওয়ার সাধ্য বা ক্ষমতা, ভাগ্য কোনোটাই তার নেই। কিন্তু যখনই সে ভাবে অন্য কেউ প্রণয় ভাইয়ের বউ হবে, প্রণয় ভাই অন্য কারো হবে, ভাবলেই তো তার হৃদয় মুচড়ে ওঠে, দম বন্ধ হয়ে আসে, বুকের ভেতর অসম্ভব ব্যথা অনুভব হয়, ভেতরে হাহাকারে পুড়ে ওঠে, তার দুনিয়া আধার লাগে। খেয়া আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি ওই অসীম অন্তক্ষীরের প্রজ্জ্বল নক্ষত্র প্রণয় ভাই, যা আমার ধরা ছোঁয়া বহির্ভূত। আপনি এক রূপকথার রাজ্য, যেখানে কোথাও আমার অস্তিত্ব নেই। প্রণয়ের বারান্দায় ঘরের আলোয় সুঠাম দেহের অধিকারী প্রণয়কে দেখা গেল। খেয়া প্রণয়কে বারান্দায় দেখে নিজেকে স্বাভাবিক করে ঘরের দিকে পা বাড়াতে নিতেই প্রণয়ের নিরেট গলার স্বর। ঘুমাসনি কেন? প্রণয় পুরুষের গলার স্বর শুনে খেয়ার হৃদয়ে বাড়ি দিয়ে ওঠে। খেয়া থেমে জবাব দেয়। ঘুম আসছে না, আমি যাই। প্রণয় ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলে। এখন গেলে ঘুম আসবে তোর? খেয়া জবাব খুঁজে পায় না, গলা ধরে আসে, চিৎকার করে বলতে ইচ্ছে করে। আপনি অন্য কারো হবেন শোনার পর আমার দু চোখে তো আর ঘুম আসে না প্রণয় ভাই। আরও কত নির্ঘুম রাত আমার হবে। আমার হৃদয়ের ভেতরটা যদি আপনি দেখতে পেতেন, কি দুঃসহ বেদনার বিচরণ আমার হৃদয়ে। আপনি কেন আমার হলেন না প্রণয় ভাই? খেয়াকে নিশ্চুপ থাকতে দেখে প্রণয়ের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে, ভ্রুদয়ের মাঝে কুঁচকে যায়। তীক্ষ্ণ চোখে তাকিয়ে নিরেট কণ্ঠে বলে ওঠে। তোর সমস্যা কি? তুই কি কোনোভাবে আমাকে এড়িয়ে চলছিস? শেখ প্রণয় শাহরিয়ারকে আমাকে এড়িয়ে চলার একটা উপযুক্ত কারণ যদি তুই দেখাতে না পারিস, খেয়া, আমি তোকে জাস্ট খেয়ে ফেলবো। মাইন্ড ইট। আমার থেকে কিছু লুকানোর চেষ্টাও করিস না। খেয়া থমকে দাঁড়ায়, করুণ চোখে তাকায় প্রণয়ের মুখপানে। প্রণয়ের চোয়াল শক্ত। খেয়া মায়াভরা কণ্ঠে বলে ওঠে। আচ্ছা প্রণয় ভাই, চোখ যে সত্যি দেখার সাধ্য রাখে না, হৃদচিত্ত কেন সে মিথ্যে আঁকড়ে বাঁচে? সে মিথ্যের অর্ধপ্রান্ত জুড়ে কি সুন্দর চমৎকার অসম্ভব কল্পনার বিস্তার। প্রণয়ের মুখভঙ্গির পরিবর্তন দেখা গেল। সে ভাবছে হঠাৎ খেয়ার এমন কথার উপযুক্ত কারণ খুঁজছে। খেয়া প্রস্থান ঘটালো। প্রণয় স্তব্ধ হয়ে এখনো দাঁড়িয়ে রয়। খেয়ার বিছানায় পিঠ এলিয়ে দেয়। নিকোষ কালো আধার ঘরে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়ে। খেয়া বারান্দা দিয়ে দূর আকাশে চোখ রাখে। মলিন মুখে ঠোঁটের কোণে হাসি টেনে বলে, যাকে সুখ ভাবলাম, তাকে ঘিরেই আমার এক জীবনের সর্বাধিক সুখ। অবশেষে জীবন যেন নিঃসঙ্গ হাইড্রোজেন আর মরীচিকা, পরিশেষে কেবল দীর্ঘশ্বাস। প্রতিটি সকাল আসে ধরনীর বুকে, মানুষের মনে নব আশা নিয়ে। এক একটি সকাল ঘিরে মানব মনে জাগে আশা। পাখির ডানায় ভর করে সকাল আসে, আবার পাখির ডানায় ভর করে সকাল পেরিয়ে বিকেল হয়। প্রতিটি জীবন বাঁচে একটি নতুন সকালের আশায়। আশায় বাঁচে জীবন। জীবন ফুরিয়ে গেলে আশাও ফুরিয়ে যায়। সকাল হয়েছে। পাখির ডাকে খেয়া চোখ খোলে। সকাল হতেই আবারও খেয়ার ঘরে সকলের ভিড়। সকলে দেখতে এসেছে তার পায়ের কি অবস্থা।
সারাদিন এভাবেই চলল খেয়ার। তবে আজ সারাদিন সে ঘরে বসেই কাটিয়েছে, কারো কথাতেই আজ সে নিচে নামেনি। প্রণয়ও আজ আসেনি। খেয়া ভাবে না আসাই ভালো। প্রণয়কে দেখলে যে তার গলা ধরে আসে, ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। প্রণয় ভাই তো আর তার নেই, তবে কেন আর সে নিজের অনুভূতিগুলোকে সায় দেবে? রাত হতেই রোজকার ন্যায় আজও খেয়া নিজের ঘরে এসে বিছানায় পিঠ এলিয়ে দিয়েছে। ঘুম তো আসে না, তবুও বৃথা চেষ্টা। কেবল একটু যদি চোখে ঘুম আসে, তবে অন্তত কিছুটা সময় বুকের ভেতরের এই শূন্যতা হাহাকার থেকে তো মুক্তি মিলবে। মুক্তি কি করে মিলবে? মুক্তি মেলা তো এত সহজ নয়। এত সহজেই কি মুক্তি মেলে? হৃদয় তো ঋণে জড়িয়েছে। হৃদয় ঋণে জড়ালে তো মুক্তি মেলে না সহজে। তবে এই মুক্তির শেষ কোথায়? হঠাৎ অন্ধকার ঘরে খেয়া চমকে ওঠে কয়েক জোড়া কণ্ঠের চিৎকারে। মিথি, আবির, সামিয়া, রেহান, প্রান্ত, বল্টু, ঈশা, সাথে দিয়া আর দিহানও রয়েছে। খেয়া খুঁজেই পায় না এত রাতে তারা কেন খেয়ার ঘরে এসে এভাবে চিৎকার করছে। খেয়া দেয়াল ঘড়ির দিকে তাকায়। এখন তো কাটায় কাটায় রাত 12টা। এত রাতে কেন তারা তার ঘরে? খেয়ার মস্তিষ্ক ভাবতে ভাবতেই সকলে চিৎকার করে বলে ওঠে, শুভ জন্মদিন খেয়া। খেয়ার এতক্ষণে খেয়াল হলো আজ রাত 12টার হিসেবে তার জন্মদিন। জন্ম কথাটা মাথায় আসতেই খেয়ার মনে হলো, না, সে দুনিয়ায় আসতো আর না এই দুনিয়ায় এক জীবনের প্রণয় ভাইকে পাওয়ার তার আক্ষেপ থাকতো। সামিয়া, মিথি এসে খেয়াকে জড়িয়ে ধরে। প্রান্ত দৌড়ে কেক বের করলো। আবির বলে ওঠে, চড়ুই পাখি, জলদি কেকটা কাটো। খেয়া বলে, এসব কেন করেছো তোমরা? তার কথা কেউ যেন শুনলই না। সকলে তাকে দিয়ে জোর করে কেক কাটালো। খেয়ার মনের কষ্ট মনের আড়লে লুকিয়ে রেখে ঠোঁটের কোণে হাসি টেরে সকলের সাথেই কথা বলল। এসব শেষ হতেই সামিয়া বাদে সকলে তাকে বিদায় জানিয়ে চলে গেল। সামিয়ার চোখে ঘুম ভর করতেই সে ঘুমিয়ে তলিয়ে গেল। খেয়া চেয়ে রইল তার ঘুমহীন চোখ দিয়ে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ প্রণয় ভাইকে সারাদিনে সে দেখেনি। আকাশের দিকে তাকায় খেয়া। তারা ঝলমলে আকাশ, নক্ষত্রের মেলা। তার মাঝে জলজল করে চলে এক প্রজ্জ্বল নক্ষত্র। দক্ষিণ বাতাস শরীর ছুলেও খেয়ার মন ছুতে ব্যর্থ হয়। রাত হয়েছে বেশ, এখন প্রায় 2টোর কাছাকাছি। বাড়ি নীরব, সকলে ঘুমিয়ে তলিয়ে গেছে এতক্ষণে। চারপাশ নীরব, নিস্তব্ধ, শুনশান। খেয়া পাশ ফিরে যায় প্রণয়ের বারান্দায়। তবে ঘরে এখনো বাতি জ্বলছে। হঠাৎ গিটারের শব্দ খেয়ার কানে ভেসে আসে। খেয়া চমকে প্রণয়ের বারান্দায় তাকায়। আবার খেয়ার ছোটবেলার কথা মনে পড়ে, যখন প্রণয় বাড়িতেই ছিল। যখন প্রণয় ভাইয়ের মন খারাপ হতো, তখনই প্রণয় ভাই একা বসে গিটার বাজাতো। ছোট্ট খেয়া চুপ করে শুনত সেই টুংটাং সুরেলা আওয়াজ। কখনো কখনো ছোট্ট খেয়া প্রণয়ের কাছে বসে গিটার বাজানো শুনত। খেয়া বর্তমানে ফিরে আসে প্রণয়ের গানের গলার স্বরে। প্রণয়ের সেই মনোমুগ্ধকর কণ্ঠের গান। खामोशिया आवाज है, तुम सुनने तो आओ कभी, छू कर तुम्हें खिल जाएगी, घर इनको बुलाओ कभी, बेकरार है बात करने को, कहने तो इनको जरा, खामोशियाँ तेरी मेरी, खामोशियाँ खामोशियाँ लिपटी हुई खामोशियाँ। খেয়া স্তব্ধ, নিশ্চুপ, শান্ত হয়ে প্রণয়ের মনোমুগ্ধকর কণ্ঠে সেই গান শোনে। সে ভাবে প্রণয় ভাই এই গান কেন গাইছেন, কার জন্য গাইছেন, নাকি শুধুই এই গানের প্রতি ভালো লাগা থেকেই গাইছেন। প্রশ্নটার জবাব খুঁজে পায় না। জন্ম মৃত্যুর আবর্তন এই জীবন। জন্ম এক জীবনের সূচনা, আর মৃত্যু সেই জীবনের উপসংহার। মানুষ এই পৃথিবীর দুদিনের অতিথি। এই দুনিয়াতে ঘিরে মনে কত আশা, আহ্লাদ, স্বপ্ন জাগে। তবে জন্মের স্বাদ সুমধুর হলেও মৃত্যুর স্বাদ কেবল মৃত্যুরাই জানে। আমাদের আশা, অপেক্ষা, চাহিদা, স্বপ্ন কেবল জীবিতদের ঘিরেই। মৃতরা সেথায় স্থান পায় না। মৃতরা স্থান পায় আমাদের আফসোসে, আক্ষেপে, দীর্ঘ নিঃশ্বাসে, অতীতে। মৃত মানুষদের প্রতি আমাদের কোনো আশা রয় না। কেউ আশা করে না
তবে আমাদের আশা রয় হারানো মানুষের প্রতি, যা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, তবে যার অস্তিত্ব পৃথিবীতে বিরাজমান। মৃত মানুষকে ঘিরে আর স্বপ্ন জাগে না, কেবল জাগে দুঃখ, কষ্ট, আফসোস। জীবন থেকে হারানো অথচ পৃথিবীতে যার অস্তিত্ব বিরাজমান, এমন হারানো মানুষকে ঘিরেও আমাদের স্বপ্ন থাকে, আশা থাকে, কখনো তারা ভবিষ্যতেও থাকে। তবে সবারই কি সেই ভাগ্য হয়? মৃত মানুষের জন্য কেউ অপেক্ষা করে না, সকল অপেক্ষা জীবিত। আর জীবন থেকে হারানো তবে পৃথিবীতে যার অস্তিত্ব বিরাজমান এমন মানুষের প্রতি অপেক্ষা কেবল কয়েক অক্ষরের একটি শব্দ। তবে যে মানব হৃদয় একবার অপেক্ষাকে অনুভব করেছে সে জানে জীবন কত জটিল, কত কঠিন। অপেক্ষা এক এমন অনুভূতি যার আদি আছে, তবে তার অন্তরের সীমানা অতিক্রম করতে করতেই এক গোটা জীবন শেষ হয়ে যায়। খেয়াও জানে তার প্রণয় পুরুষ আজ তার রইল না, সে যে তাকে হারিয়ে ফেলেছে তা তার হৃদয় জানে, কিন্তু মন মানে না। তবুও মানব হৃদয় অপেক্ষা করে। পৃথিবীর বর্তমান জুড়ে তার অস্তিত্ব নেই, তাদের প্রতি আমরা অপেক্ষা করি না। তবে জীবন থেকে হারিয়ে গেছে, তবে পৃথিবীতে যার অস্তিত্ব আছে এমন সকল কিছুর প্রতি আমাদের প্রবল অপেক্ষা। খেয়ারও তো একটা মানব হৃদয় আছে, যে হৃদয় জুড়ে কেবল একজনের অপেক্ষা জাগে। খেয়া নিকোষ কালো আধার দিগন্তের পানে চোখ রেখে দৃষ্টি তার উদাসীন, দীর্ঘশ্বাস ফেলে বলে, অপেক্ষা তুমি কেন আমার হলে? কেউ এক জীবনে অপেক্ষা তুমি কেন আমার হলে? কেউ এক জীবনে শতাব্দীর সম সাধনা করেও হারায়, আবার কেউ সাধনা ছাড়াই পায়। শতাব্দীর তো পরিসমাপ্তি ঘটে, অপেক্ষার পরিসমাপ্তি কি তবে সময় বহির্ভূত? তার ভাবনারা আজও জবাব খুঁজে পায় না। উষ্ণ নোনা জল চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে। সকাল হতেই খেয়া চোখ মেলে চাইল। তার ঘুম ভেঙেছে জেনেই সকলে আজও ভিড় জমিয়েছে তার ঘরে। আজও শেখবাড়ির কর্তারা এসে হাজির হয়েছেন, যদিও এখন তার পা ঠিক হয়েছে। এসেছে বাড়ির সকলে, আফতাব শেখ, ইয়াসির শেখ, শাহেদ শেখ তাদের আদরের কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। খেয়া অবাক হলো না, কারণ প্রতি বছরই তারা তাকে সকাল সকাল জন্মদিনের শুভেচ্ছা জানায়। সর্বদা গুরু গম্ভীর আফতাব শেখ মোলায়েম স্বরে খেয়াকে ডাকলেন, মামুনি, পা কেটেছে তো কি হয়েছে? প্রতিবারের মতো এবারও তুমি আনন্দ করবে। বাড়ির কন্যাদের প্রতি তার স্বর সর্বদাই কোমল মোলায়েম। শেখবাড়িতে বাচ্চাদের জন্মদিন বেশ বড়সড় করেই করা হয়। বাচ্চাদের খুশি তাদের খুশি। একমাত্র প্রণয় বাদে সবার জন্মদিনই জাঁকজমকভাবে করা হয়, কারণ প্রণয় নিজেই তার জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন করতে দেয়নি কখনো। কোনো জন্মদিনই সে বাড়িতে আসে না, থাকে না। নিজের জন্মদিন নিয়ে তার কোনো আবেগই নেই। ছোটবেলায় অবশ্য তার মা তার জন্মদিনে সকল আয়োজন করত। ছোট্টবেলায় তার জন্মদিনও সকলে জাঁকজমক করে পালন করত। তবে বড় হওয়ার পর তাকে আর তার জন্মদিনে বাড়িতে আনা যায়নি। তবে বাড়ির বাচ্চাদের জন্মদিনে সে আরও নিজেই সব আয়োজন করে। হাজার বলে কয়েও তাকে কখনো তার জন্মদিনে বাড়িতে আনা কিংবা রাখা যায়নি। খেয়া নিজেও এত জাঁকজমকভাবে নিজের জন্মদিন করতে পছন্দ করে না। তবে তার ছোট্ট ভাই বোনগুলো তার জন্মদিন এলে বেশ খুশি হয়, আনন্দিত হয়। তার জন্মদিনে তার ছোট ভাই বোনগুলো আনন্দ করে, সেই জন্যই সে এসব বাধা দেয় না। আজ খেয়ার জন্মদিন বিধায় শেখবাড়িও রমরমে। তবে এবার খেয়ার পা কাটায় বাইরের কোনো অতিথিকে নিমন্ত্রণ করা হয়নি। এবার ঘরোয়াভাবেই খেয়ার জন্মদিন করা হবে। দুপুরের দিকে আফতাব শেখ এলেন খেয়ার ঘরে। খেয়া বড় বাবাকে দেখিয়ে উঠে বসল। আফতাব শেখ এলেন, বসলেন খেয়ার পাশের চেয়ারে। এ সময় আফতাব শেখের উপস্থিতির কারণ বুঝতে খেয়ার মস্তিষ্কে বেগ পোহাতে হলো। আফতাব শেখ ডাকলেন কোমল স্বরে, মামুনি, আমরা তোমার আপনজন। আমরা কখনো তোমার খারাপ চাই না। আমরা তোমার জন্য যা করব তাতে তোমার ভালো হবে। খেয়া বুঝতে পারল না হঠাৎ আফতাব শেখ কেন এমন কথা বলছেন। আফতাব শেখ চলে গেছেন। শেখ বাড়িতে রান্না বান্না হচ্ছে। আজ সকলেই বাড়িতে, প্রণয় বাড়িতে নেই, রেহানও নেই, তার সাথে দিহানও গেছে। উপরে খেয়ার ঘরে মিথি, সামিয়া, ঈশা, প্রান্ত, বল্টু সাথে দিয়াও আছে। ড্রয়িং রুমে বড়রা সকলে বসে রয়েছেন। হঠাৎ শেখ বাড়ির কর্তারা ফিরোজ মির্জা ও রোজি মির্জা, শেখ বাড়ির গিন্নিরা রান্নাবান্না ফেলে ড্রয়িং রুমের সামনে এগিয়ে এসেছেন।
নিচে ড্রয়িং রুমে বড়দের গভীর আলোচনা চলছে। সকলে গভীর আলোচনায় মগ্ন। প্রান্ত দুরন্ত পায়ে ছুটে সিঁড়ি বেয়ে নিচে নামতেই পা বাড়াতে চাইলেও আফতাব শেখ তাকে উপরে পাঠিয়ে দিয়েছেন। বলেছেন বড়দের আলোচনা চলছে, এখন নিচে আসা যাবে না। প্রান্ত অবাক হয়ে গেল ভীষণ। কি এমন আলোচনা চলছে যে বড়রা এত গম্ভীর হয়ে আলোচনায় মগ্ন, আবার তাকে নিচে আসতেও বারণ করল। প্রান্ত দুরন্ত পায়ে খেয়ার ঘরে ছুটে গেল সকলকে এ বিষয়ে অবগত করতে। মিথি বলেও শুনে অবাক হলেও খেয়া অবাক হলো না। সে বুঝতে পারছে নিচে বড়দের কি সংক্রান্ত আলোচনা হচ্ছে। অন্যদিকে দিয়াও জানে, তার হাসি মুখ পরখ করলেই বোঝা যায় বহু সময় পর বড়দের আলোচনার সমাপ্তি ঘটেছে। তাদের মুখ বেশ উচ্ছ্বাসিত। আফতাব শেখকে সবচেয়ে বেশি আনন্দিত দেখাচ্ছে। সন্ধ্যায় প্রণয় বাড়ি ফিরেছে। খেয়া একা ঘরে বসে রয়েছে, ভালো লাগছে না কিছুই। সব জায়গায় বিষণ্ণতার ছোঁয়া, বুকের ভেতরটা কেমন যেন পুড়ে পুড়ে উঠছে। খেয়া ফোন হাতে নিল, কানের হেডফোন গুজে গান শুনবে। গান বাজছে, এটি তার ভীষণ প্রিয় একটি গান। তার মন খারাপ হলেই সে এই গানটি শোনে। গান বাজছে। খেয়ার পা এখন ঠিক হওয়ায় খেয়া হাঁটতে পারছে। এখন ঘরে বসে থেকে নিজেকে আরো ভীষণ একা বিষণ্ণ লাগে। তাই মন স্থির করল ছাদে যাবে, একা একটু সময় প্রকৃতি বিলাস করে মনকে হালকা করবে। সামিয়া আর মিথিকে বলে কথা মতো একাই ছাদে উঠে গেল। সে নিজেকে একটু একা রাখতে চায়। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর খেয়া ছাদে কারো অস্তিত্ব অনুভব করল। খেয়া পেছন ঘুরে যায়। ছাদের দরজায় প্রণয় দাঁড়িয়ে, তার গম্ভীর আদল। খেয়া দৃষ্টি ফিরিয়ে আনে। প্রণয়ের হৃদয়ের মাঝে কুঁচকে গেল। গম্ভীর নিরেট গলার স্বর। তুই এই পানি একা ছাদে কেন উঠেছিস? খেয়া আবার ফিরে চাইল। প্রণয়ের মুখপানে নিচু স্বরে বলল, ঘরে ভালো লাগছিল না তাই। প্রণয় এগিয়ে এলো, পাশাপাশি দাঁড়ালো খেয়ার। দূরত্ব রেখে খেয়ার পাশে দাঁড়িয়ে দৃষ্টি আকাশের পানে স্থির করল। খেয়া ভাবল এবার ঘরে চলে যাবে। অমনি প্রণয়ের শীতল স্বর শুনে খেয়ার পদযুগল থেমে গেল। আজ অবশেষে তোর 18 হলো। খেয়া প্রণয়ের সেই কথার গভীরতা বুঝল না, শুধু ধীর স্বরে জানালো, জি হ্যাঁ। প্রণয় এবার গাঢ় গলায় বলে উঠল, এবার তো তুই সাবালিকা। খেয়া বুঝে উঠতে পারছে না আজ জীবনে প্রথম তার প্রণয় ভাই এসব নিয়ে কেন কথা বলছেন। অন্যদের ব্যাপারে ভেবে আন্দাজ করা গেলেও প্রণয় ভাইয়ের কথা আন্দাজ করতে পারে না খেয়া। প্রণয় গম্ভীর স্বভাবের মানুষ। কোনো কথা প্রণয় কি অর্থে বলছে, আসলেও সেই কথা সে অর্থে নেওয়া উচিত হবে কিনা প্রণয়ের ক্ষেত্রে সেটা বুঝে ওঠা খুবই মুশকিল। তাই তো খেয়ার মন প্রণয়ের কথার এক অর্থ খুঁজে বের করলেও মস্তিষ্ক সেই অর্থ মানতে ভয় পায়। আদৌ প্রণয় সেই অর্থেই বলেছে কিনা সন্দেহ জাগে মনে। তাই প্রণয়ের কোনো ব্যবহার আচরণ দেখিয়েও খেয়া এতদিনও বুঝে উঠতে পারে না আসলে প্রণয় কি অর্থে তা বলছে বা করছে। সেই জন্যই প্রণয়ের কোনো কথা বা কাজে কোনো সুপ্ত অনুভূতি আসলেও মিশ্রিত কিনা তা মস্তিষ্ক মানতে সন্দিহান রয়ে যায়। খেয়া জিজ্ঞাসু দৃষ্টিতে জানতে চায়, হঠাৎ এসব কেন বলছেন প্রণয় ভাই? প্রণয় ছাদের দেয়ালে হাত রেখে আকাশের পানে দৃষ্টি রেখে শান্ত স্বরে বলে ওঠে। কেন শুনতে চাস না? খেয়া মনে মনে হাসে, মনে মনে বলে ওঠে, আপনার মুখের একটা বর্ণ শোনার জন্য আমার হৃদয়ে যে কি অশান্ত উত্তাল ঢেউ বয়ে যায় তা যদি শুধু একবার আপনি শুনতে পেতেন। প্রণয়ের দৃষ্টি খেয়াতে ফিরিয়ে এনেছে। আজ প্রণয়ের দৃষ্টি শান্ত ও শীতল, মুখের চিরচেনা গম্ভীর ভাব নেই এখন। খেয়া মুগ্ধ নয়নে সেই মুখের দিকে চেয়ে রয়। দ্রুতই আবার নিজেকে সংযত করে, নিজেকে বোঝায় যে প্রণয় ভাই এখন অন্য কারো হবে। তার সমস্ত অনুভূতি সে নিজের মনের মধ্যেই রাখবে, অতি যত্নে আগলে। খেয়া নিজেকে সামলে না চাইতেও মায়াভরা কণ্ঠে বলে ওঠে, আমি তো এসব শোনার কেউ নই প্রণয় ভাই। গলা ধরে আসে খেয়ার। ঢোক গিলে নিজেকে শান্ত করে প্রণয় থেকে সেই কণ্ঠস্বর লুকায়। প্রণয়ের দৃষ্টি এবার তীক্ষ্ণ হলো, চেহারায় সেই গম্ভীরতা ফুটে উঠল। সুঠাম দেহ নিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে এগিয়ে আসে, কণ্ঠেও গম্ভীরতা এনে বলে উঠল, তুই কে, তুই কি? আমার চেয়ে ভালো কেউ জানে না, আর কেউ জানবেও না। তুই নিজেও জানিস না। খেয়া মলিন মুখে বলে ওঠে, আমি জানি কি করব, আপনি তো অন্য কারোর প্রণয় ভাই। প্রণয় ভ্রুকুচকে চাইল, দৃষ্টিতে জিজ্ঞাসা গম্ভীর স্বরে জানতে চাইল, অন্য কারো মানে? খেয়া মলিন মুখ লুকিয়ে স্মিত হেসে বলে, এই যে অদূর ভবিষ্যতে একদিন আপনি অন্য কারো হবেন,
অন্য কেউ আপনার বউ হবে, সে আপনার জন্য লাল টুকটুকে বেনারসি পরে বউ সাজবে, আপনি তার হবেন। আমি বেঁচে থাকতে থাকতে যেন সেই দিন দেখে যেতে পারি। মৃত্যু তো আর বলে আসে না, ততদিন যেন বেঁচে থাকতে পারি।